ডায়াবেটিস কোনো ওষুধ দিয়ে ভালো হওয়ার রোগ না, প্রেশার কোনো ওষুধ দিয়ে ভালো হওয়ার রোগ না। এটা বুঝলে তখন যদি কেউ বলে এই ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হবে, তখন বুঝুন ও একটা প্রতারক। একটু হাত তোলেন যারা ডায়াবেটিস রোগী আছেন, কে কত বছর? 10 বছর প্রতারিত হয়েছে। তা 10 বছরে কয় টাকা খরচ করছে? আপনি কত বছর? 17 বছর প্রতারিত হয়েছে। এই 17 বছর আগে যদি আমি তাকে যদি পরামর্শ দিতাম, তার 17 দিন না 17 ঘন্টার মধ্যে ডায়াবেটিস ভালো হয়ে যেত। কারণ নতুন রোগী যদি ধরা পড়ে আমাদের কাছে আসে, আজকে থেকে কালকের মধ্যে দেখবেন যে কালকের পর থেকে আর তার কোনো ডায়াবেটিস নেই, যদি সে আমাকে ফলো করে সঠিকভাবে। মানে যদি সে টাইপ 1 না 2 হয়। ব্যাপারটা বুঝলেন? কোষ খালি করব, রক্তের চিনি কোষে ঢুকতে পারবে, আমার ডায়াবেটিস ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বলে ভালো থাকলে কি এখানে আসি নাকি নাকি তা আসলে এই জায়গাটা ভালো থাকে আসা দরকার, রোগ হওয়ার পূর্বেই। তো দুঃখজনক আর কি, আমরা যেহেতু কপাল পোড়া, তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। যতই আপনাকে বোঝানো হোক যে লোকটা এখন অসুস্থতা ফিল করছে না, তাকে আপনি যতই বুঝান যে এইভাবে চলেন না, এভাবে খাইয়েন না, খাইলে এই হবে সে হবে, জীবনেও বুঝবে না। যেমন ধরেন একটা লোক সিগারেট খায়, তারে যতই বুঝান যে এটা খেলে এই হবে খেয়ে হবে, কয় সবার কি হয় নাকি, কত লোক আছে, নানান কথা বলবে। অ্যাকচুয়ালি ও কোনো দিনই এটা শুনবে না। এরপর যখন নিজের ক্যান্সার হবে, অথবা নিজের হার্ট অ্যাটাক হবে, অথবা নিজে কোনো বিপদে পড়বে, তখনও বলবে ক্যান্সার তো আর খালি সিগারেটের কারণে হয় নাই, আরও হাজার রকমের কারণ আছে। হ্যাঁ, মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এবং আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, এই ব্যাপারেও কোনো সন্দেহ আছে নাকি? তাহলে অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছেন। এখন এই যে শরীরটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা একটা নেয়ামত। মনে করেন আপনি যে কোন আপনি আপনি সেটা কি জানেন কিনা? আপনি কে? এই শরীরটাকে যারা মনে করে এটা আমি, তাহলে ওর মতো বোকা আর নেই। ওইটা কিয়ামতের ময়দানে যখন তার হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, মানে তার শরীর তার বিরুদ্ধে যখন সাক্ষী দেওয়া শুরু করবে, তখনই বুঝবে শরীর কার। এই শরীরের মালিককে? আল্লাহ তাআলা। তো এখন আপনাকে কেন দিছে এই শরীর? আপনি যেন এই পৃথিবীতে থাকতে পারেন। তো হযরত আদম আলাইহিস সালাম, ওনার যে সাইজ ছিল সেটা কত শুনেছি? কত হাত? 40 হাত নাকি 60 হাত? তাহলে জান্নাতে গেলে আমাদেরও সব 60 হাত হবে নাকি না ভাই? তাইলে আমাদেরও সেরকম হবে। তাহলে এই যে আমাদের এখন কত? 3.5 হাত। তা এখন আমরা এই যে শরীরটা, এটা হলো ওয়ান কাইন্ড অফ অ্যাভাটার। অ্যাভাটার বুঝেন? অ্যাভাটার মানে আপনার আত্মাকে ধারণ করে, মানে আত্মাকে বা শরীরের ভিতরে আত্মাটা কি দিল আল্লাহ? তিনি তার হুকুম কি করলেন? ফু করে দিলেন। কোথায় দিলেন? আমাদের শরীরের ভিতরে। এখন যদি আত্মা চলে যায়, শরীর কি থাকবে? শরীর থাকবে, কিন্তু জীবিত থাকবে না, নাকি জীবিত থাকবে? তো বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন, কিন্তু আত্মা কোথায় থাকে, আত্মা কি, আত্মা কোন এক্সরের মাধ্যমে বা আলট্রাসোনোগ্রাফি করে অথবা আত্মাকে কোনো ডিফাইন করতে কেউ পারেনি। পেরেছে? তাহলে এই যে আত্মারও খাদ্য আছে, আছে না? সেটা হলো আল্লাহর জিকির, সেটা হলো রোজা, বুঝলেন, নামাজ, এগুলো হলো আত্মার খোরাক। আর শরীরেরও খাওয়া আছে, আছে না? সেটা হলো আমরা যে খাওয়া দাওয়া করি। তো এখন সুস্থ থাকার জন্য আত্মা বিশুদ্ধ থাকা কিন্তু খুব দরকার। আত্মিক সুস্থতা ছাড়া আসল সুস্থতা সম্ভব নয়। এবং মন বলে আর একটা জিনিস আছে, মন বলে একটা জিনিস আছে। এই মন কোথায় থাকে? কেউ বলে এইখানে থাকে, হ্যাঁ, কেউ বলে ব্রেনের মধ্যে থাকে। তো মন অ্যাকচুয়ালি কোথায় থাকে কেউ বলতে পারবে না। কেননা মন হচ্ছে আমাদের যে, যেমন আমার মন খারাপ। মন খারাপ মানে কি? মন খারাপ মানে আমার খুব খারাপ লাগতেছে। এখন এই ফিলিংসটা কোথায় আসে? অনেকে বলে এখানে আসে, বুকের মধ্যে আসে। তা এখন এই ফিলিংসটা আসে কেন? কারণ হলো বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে তারা দেখেছেন যে কিছু কিছু হরমোন আছে, নিউরোট্রান্সমিটার আছে, হ্যাঁ, যেগুলো মনকে খারাপ করে ফেলে। এই যে আমরা যে কথাটা বললাম, সেটা বুঝছেন কিনা আপনি? কি বলছি বলেন তো? আত্মা, মন আর কি দেহ। তাহলে মন যে খারাপ, মনটা কোথায় খারাপ? অ্যাকচুয়ালি দেখা গেল আমরা দেখছি কিছু ড্রাগস আছে না, খেয়ে মানুষ খুব হাসাহাসি করে, ইউফোরিক থাকে নাকি? কেউ গাঁজা টাজা খায় খুব, ওই যে কয় না যে গাঁজার নৌকা আকাশে ওড়ে নাকি বলে, হ্যাঁ। তো এখন ওই যে ড্রাগসটা কি করে? কিছু নিউরোট্রান্সমিটার তৈরি করে। আমাদের কোনো
নিয়ে, যেমন গাবা, তারপর হচ্ছে আমাদের স্ট্রেস যে আছে না, টেনশন করি আমরা, এটা গাবা যাদের ভালো থাকে তাদের স্ট্রেস কম আসে, আর যাদের গাবা শর্ট থাকে তারা স্ট্রেস নিতে পারে না। কারণ একদল লোক আছে স্ট্রেস নিতে পারে না, তাই জন্যে তাকে এমন ড্রাগস দেওয়া হয় যেটা গাবাটাকে বাড়ায়, হ্যাঁ গাবা। তা ঠিক এরকম আছে এন্ডরফিন। তা এন্ডরফিন হলো প্রফুল্ল রাখে, এন্ডরফিন মানুষকে প্রফুল্ল রাখে। এই জন্যে অনেকে দেখবেন বাবা খায়, বাবা, গাবা না বাবা, ইয়াবা, হ্যাঁ। তো বাবা খায়ে খুব খুশি থাকে, সারা রাত জেগে থাকে, হ্যাঁ, ঘুমায় টুমায় না, তো তারা একটা বাবা বাবা ভাব নিয়ে থাকে, দেখছেন নাকি, জানেন কি না? তা এটা হলো এন্ডরফিন। আবার আছে এন্ডোক্যানাবিনয়েডস, এটা হলো গাঁজা। তো এই রিসেপ্টরগুলোর সঙ্গে বাইন্ড করে, তখন আপনার মনের ভিতরে নানান রকম অনুভূতি তৈরি হয়, বুঝলেন? তাইলে এরকম আবার আপনার অক্সিটোসিন যদি ভালো থাকে, অক্সিটোসিন, তখন আপনার ভিতরে প্রচণ্ড ভালোবাসা তৈরি হয়। মানুষ যারা খুব প্রেম টেমে পড়ে, প্রেমের কথা বললাম এই কারণে, বিয়ের পর আবার অক্সিটোসিন চলে যায়, হ্যাঁ। তো প্রেম করলে আবার অক্সিটোসিন বেড়ে যায়, বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? তো বিয়ে হইলে কিছুদিন পরে কোনো অক্সিটোসিন আর খুঁজে পাওয়া যায় না। তখন কি, তখন দেখা যায় যে কর্টিসল পাওয়া যায়, মানে একজন আর একজনকে পারলে মাইরে ফেলে, মানে জামাই বউরে দেখতে পারে না, বউ জামাইরে দেখতে পারে না, হ্যাঁ। একজনটা দেখলে আর একজনের টেনশন শুরু হয়ে যায়, স্ট্রেস শুরু হয়ে যায়, হ্যাঁ। তো আর ওই অক্সিটোসিন হলো ভালোবাসা। তো মায়েরা যে এই বাচ্চাদের এত যন্ত্রণা সহ্য করে কেন? কারণ প্রচুর অক্সিটোসিন রিলিজ হয় তখন। যখন বাচ্চা মায়ের বুকের দুধে যখন টান দেয়, তখন প্রচুর অক্সিটোসিন রিলিজ হয়। তো মা এত কষ্ট করছে, 9 মাস এত কষ্ট করছে, তারপরে তার ডেলিভারির সময় এত কষ্ট করছে, যেই বাচ্চা তার বুকে মুখ লাগায়, হ্যাঁ, তারপরে সে যখন সাকশন করে, বাচ্চাটা যখন জোরে চোষা দেয়, তখনই মায়ের সব কষ্ট দূর হয়ে যায়। কিন্তু সে কোনো কোনো মা আছে ওখানে প্রচণ্ড ব্যথা পায়, প্রচণ্ড ব্যথা পায়, বুঝলেন? মনে হয় যে কলিজা ছিঁড়ে যাবে, কিন্তু তারপরও সে দুধ খাইতে দেয় বাচ্চাকে। কি দেয় কি না? কেন দেয়? তার অক্সিটোসিন। তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল, তা আমাদের শরীরে প্রতিনিয়ত হাজার হাজার কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, বুঝলেন? তো এই কেমিস্ট্রি যদি আপনার নষ্ট হয়ে যায়, তখন দেখা যাবে আপনার অযথা মন খারাপ, কোনো কারণ ছাড়াই মন খারাপ, কোনো কারণ ছাড়াই মেজাজ খারাপ, বুঝলেন? তাইলে কারণ ছাড়া মেজাজ খারাপ হলে কি করবে? সে তো প্রথমে চিন্তা করবে কেন মন খারাপ, কেন মেজাজ খারাপ, বুঝবে না। কেউ জিজ্ঞেস করলে আরও বিরক্ত হবে, কারণ সে তার কাছে কোনো অ্যান্সার নেই, কারণ সে নিজেই জানে না তার কেন মন খারাপ। ধরেন স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী ঘরে এসে দেখলো বউ সাংঘাতিক মন খারাপ করে আছে আর চেহারাটা বিকৃত করে রাখছে, হ্যাঁ, অথচ তার সাথে মানে ওর জানা মতে কিছুই ঘটেনি। সে চিন্তা করলো আমি কি ভুল করলাম, মানে কি কারণে এরকম করলো, বুঝলেন? তো পরে জিজ্ঞেস, কী হয়েছে তোমার, কী হয়েছে, হ্যাঁ জিজ্ঞেস করছে। তো এরপর দেখবে যে বউ কি করে, চুপ, তুমি খালি বেশি কথা বলো, আর তুমি, মানে এখন ওর কাছে তো অ্যান্সার নেই। তখন কি করবে, ওই পুরান একটা বলবে, তুমি অমুক দিন অমুক তারিখে আমার এটা বলছিলে, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে যখন দেখবে যে প্রেজেন্ট ইস্যু নাই, তখন অতীত টেনে নিয়ে আসবে, অতীতের নানান কথা সে মনে করবে, কারণ সে ওই মন খারাপের একটা কারণ খুঁজে বের করার চেষ্টা করবে। যেহেতু তার কাছে কোনো অ্যান্সার নেই, সে অ্যান্সার একটা সিক করবে, করে এনে সে। তো এইভাবে দেখা গেল মানসিক সমস্যার কারণে মানুষ রোগী হয়, তারপর হচ্ছে আর্থিক সমস্যার কারণে মানুষ রোগী হয়, আর শারীরিক সমস্যার কারণেও মানুষ কি হয়, রোগী হয়। তাহলে এই তিনটা জিনিস যদি ভালো না থাকে মানুষের, তাহলে সে রোগী হবে। এই জন্যে জেগে লাইফ স্টাইলের ভিতরে আধ্যাত্মিকতার চর্চা, মনের চর্চা এবং দেহের চর্চা সবই আছে। তাহলে আমাদের মোট ফান্ডামেন্টাল তিনটা জিনিস এবং আরও দুইটা জিনিস, সেটা কি? প্রথম হচ্ছে যে আমরা খাবার, তো এই খাবার হচ্ছে শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তৈয়ব খেতে বলেছেন। গতকালকে নামাজ শেষে ইমাম সাহেব বললেন যে, মানে আমাদের যে মসজিদের ইমাম, উনি বললেন যে আমি তো আপনার ওই যে আরাফাতের ময়দানের বক্তব্য শুনেছি, যদিও এটা মিনার তাঁবুর ভিতরে দেওয়া বক্তব্য, বলে যে আমি কখনো, মানে উনি তো একজন আলেম, উনি একজন আলেম মুফতি, উনি নিজের কথা বলেছেন, আমি কখনো তৈয়বের ব্যাপারটা এভাবে কোনো দিন চিন্তা করিনি। আমরা তো সারা জীবন হালাল হালাল করে গেছি, হালাল হারাম হালাল হারাম হালাল হারাম হালাল, কিন্তু তৈয়ব খবিশ বলতে মনে হচ্ছে তৈয়ব খবিশের বিষয় আমাদের মাথায় ছিলই না। প্রতারণা থেকে বাঁচার জন্য আমার লাগবে নলেজ, যে ডায়াবেটিস কোনো ওষুধ দিয়ে ভালো হওয়ার রোগ না, প্রেশার কোনো ওষুধ দিয়ে ভালো হওয়ার রোগ না,
এটা বুঝলে তখন যদি কেউ বলে এই ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হবে, তখন বুঝবেন ও একটা প্রতারক। কথা বুঝতে পারছেন? এই হার্বাল খেয়ে ডায়াবেটিস ভালো হবে এটা হয় না। কারণ কি, ওষুধ ছাড়া ভালো আছেন এটি হলো প্রকৃত ভালো। যে কোনো ওষুধ, সেটা এলোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, যে ওষুধ দিয়ে ভালো আছেন, ওষুধ বাদ দিলে আপনার রোগ বেড়ে যাচ্ছে, তাইলে বুঝবেন সেটা কোনো চিকিৎসা নয়। ছোট ছোট বাচ্চাদের ফ্যাটি লিভার ধরা পড়ে যাচ্ছে, 9 বছর, 11 বছর, 8 বছর, বুঝছেন? ছোট ছোট বাচ্চাদের ফ্যাটি লিভার। তাই বললাম পরে এগুলো নষ্ট হবে, এগুলো করেন না। বাচ্চাদের নিয়ম হলো সে ন্যাচারাল খাবার খাবে, ওর ক্ষুধা লাগলে খাবে, পিড়াপিড়ি করার দরকার নেই। প্রতিটা জীবিত প্রাণী সে খাবার খাবেই। পরে উদাহরণ দিলাম, আমি বললাম আপনাদের বাসায় কাজের কোনো ইয়ে আছে? বলে যে হ্যাঁ আছে তো স্যার। তাই আমি বললাম যে ওদের বাচ্চারা আছে না? হ্যাঁ। কখন আপনার বাসায় আসে? কয় হ্যাঁ মাঝে মাঝে আসে। কয় তখন ওরে খাইতে দিলে খায়? কয় যা দিই তাই খায়, যা দিই তাই খায়, যা দিই তাই খায়, যা দিই তাই খায়। আমার বাচ্চা আপেল খায় না, ফ্রিজ ভর্তি আপেল, কিন্তু ওর বাচ্চা দিছি আর খাই ফেলাইছে, মানে আরও দিলে আরও খাইব। তার মানে যারা অভাবে থাকে, অভাবের মধ্যে থাকে, পায় না, তারা খাইতে আগ্রহী। কারণ ও খাইতে পায় না, ও খাবার না পেয়ে কানতে কানতে ঘুমায় যায়, মা তাকে খাবার দিতে পারে। খাবার পাইলে তো সে আগ্রহ নিয়ে খাবে। হ্যাঁ, আর আপনি বাচ্চারে খাবারের মধ্যে চুবাই রাখেন, সে মনে করে যে খাবার, সে জীবনে জন্মের পরে ক্ষুধা কি জিনিস টের পায় না, কারণ ক্ষুধা লাগার আগেই মা তার মুখে খাবার তুলে দিচ্ছে, তো জানেই না ক্ষুধা কারে কয়। আর খাবারটাও মনে করে আমার জন্য পেরেশানি, বাপ মা আমার পেরেশানি দিতে আছে, মা আমার পিছনে খাওয়ার জন্য লেগে থাকে। বুঝলেন কথা? তো সে এটাকে পানিশমেন্ট মনে করতেছে, আর সে মনে করছে সে খাইতেছে ওর মারে খুশি করার জন্য। খাইলে মা খুশি হয়ে যায়, না খাইলে মা বেজার হয়ে যায়। তার মানে ওর পেটের জন্য সে খাইতেছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি যে কথাটা বললাম এটা কি বাস্তব কি না, এটা আপনারা দেখবেন। হ্যাঁ, ওই যে উনিও দেখছে সেই। তাহলে এই জন্যে আমি বলি দেখেন, বাসায় আর্টিফিশিয়াল অভাব ক্রিয়েট করে রাখেন। হয়তো আপনার টাকা পয়সা আছে, তবে আপনি এমন ভাব করে রাখেন যে আপনাদের ঘরে খাবার দাবার কিছু নাই। হ্যাঁ, বাচ্চা ক্ষুধা লাগলে কাইনলে টাইনলে খাইতে দিবেন, মানে ওরাও খাবার প্রতি একটা আগ্রহ থাকে। ও বুঝবে যে আমার ক্ষুধার কারণে আমি খাই, আমার মায়ের পেড়ার কারণে আমি খাই না। ব্যাপারটা বুঝলেন? আমরা আধুনিক হচ্ছি আর আমাদের আধুনিক রোগগুলো হচ্ছে। তাহলে আধুনিক রোগ নিয়ে আজকে আপনারা আমাদের কাছে এসেছেন। এই রোগগুলো হচ্ছে আধুনিক রোগ। খাওয়া এর জন্য দায়ী 80%, আর বাকিটা হলো আপনি ঘুমান কিনা, আপনি ওই যে রোজা সঠিক নিয়মে রাখেন কিনা, নাকি বারবার খান। তাহলে খাওয়া না খাওয়া, আর একটা হলো ব্যায়াম বা কায়িক শ্রম, আর একটা হলো ঘুম, আর একটা হলো মানসিক প্রশান্তি। এটা হলো 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভ যা ঠিক নেই সে তো রুগী হবেই। তাহলে আপনাদের সবার খাওয়া ঠিক আছে? ঠিক নাই। তাহলে আপনাদের সবার ব্যায়াম ঠিক আছে? ঠিক নাই। আপনাদের সবার ঘুম ঠিক আছে? ঠিক নাই। আপনাদের সবার রোজা ঠিক আছে? ইনফ্যাক্ট আজকে কিন্তু আমি রোজা রেখেছি। হ্যাঁ, তো আরও আগে রাখতাম, তো হজ থেকে আসছে তো কয়েকদিন একটু ইয়া করলাম, মানে অ্যাডজাস্ট করলাম পরিবেশের সাথে। আপনি যখনই একটা ভিন্ন টাইম জোন থেকে আসবেন, যে সেটা হোক 3 ঘন্টার, সেটা হোক 6 ঘন্টার, 8 ঘন্টার, তখনই দেখবেন আপনার কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো ওগুলো ঠিক হইতে সময় লাগে, 2-3 দিন, 4-5 দিন সময় লাগে। একটু হাত তোলেন যারা ডায়াবেটিস রোগী আছেন। কে কত বছর 10 বছর প্রতারিত হয়েছে? তা 10 বছরে কয় টাকা খরচ করছে? আপনি কত বছর? 10 বছর। আপনি 17 বছর প্রতারিত হয়েছে। আর এই 17 বছর আগে যদি আমি তাকে পাইতাম, কথার কথা আর কি বলতেছি, আমি তাকে যদি পরামর্শ দিতাম, তার 17 দিন না 17 ঘন্টার মধ্যে ডায়াবেটিস ভালো হয়ে যেত। কারণ নতুন রোগী যদি ধরা পড়ে আমাদের কাছে আসে, আজকে থেকে কালকের মধ্যে দেখবেন যে কালকের পর থেকে আর তার কোনো ডায়াবেটিস নেই, যদি সে আমাকে ফলো করে সঠিকভাবে। মানে যদি সে টাইপ 1 না 2 হয়। ব্যাপারটা বুঝলেন? এই কারণ 17 বছরে উনি আসছে, তাও দেখবেন 17 দিনের মধ্যে ইনশাল্লাহ ওনার দেখবেন নিয়ন্ত্রণে চলে আসবে, যদি সে মানে। যেমন ওনার 10 বছর, উনি 2-3 দিনের মধ্যে নিয়ন্ত্রণ চলে আসছে, বুঝলেন? তাহলে মানে, তাহলে 10 বছর আগে হলে কি হতো? 2-3 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে চলে আসতো ইনশাল্লাহ। তাহলে এই যে, তাহলে এরা যে সব মারা খাইতেছে, তা আপনি পারবেন ঠেকাইতে তাদেরকে? তো তাহলে শোনেন, মানুষকে প্রতারণার হাত থেকে আপনি বাঁচাইতে পারবেন না। জুতা চোর মসজিদে আসে না, জুতা চোর মসজিদে থাকবে। আমরা কি করতে পারবো? নিজেরা সচেতন হইতে পারবো, নিজেরা নিজেদের জুতা হেফাজত করতে হবে। ব্যাপারটা বুঝছেন? আমরা কিন্তু চুরি বন্ধ করে ফেলতে আমরা পারবো না। তাহলে এই দেখেন, তাহলে ডায়াবেটিস মানে ওভারলোড, এটা ক্লিয়ার হয়েছে। তাহলে কোষ খালি করব, রক্তের চিনি কোষে ঢুকতে পারবে,
আমার ডায়াবেটিস ভালো হবে। ঠিক আছে, তো এখন ডায়াবেটিস ডাক্তাররা রুগীদেরকে পরামর্শ দেয়, এটা হলো বারডেমের বই। দেখেন এই যে আমি এই কথা বলবো, এবার বারডেম খেপে যাবে, গেলে কি করবো, খেপে গেলে তারা মানুষকে যে কত ক্ষতি করতেছে, এই যে বারডেমের বই। ঠিক আছে, তা চিনি বেশি একটা লোক গেছে বারডেমে, সুগার বেশি একটা লোক গেছে বা কোনো ডায়াবেটিস হাসপাতালে, ঠিক আছে, তাকে বলবে 6 বেলা চিনি খান, সকালে উঠে রুটি খান। হ্যাঁ, এই যে দেখেন 6 বেলা চিনি খাওয়ার লিস্ট। সকালে রুটি মানে কি? চিনি। একটুবারে মুড়ি বিস্কিট খই মানে কি? চিনি। একটুবারে ভাত ডাল মাছ মাংস মানে কি? ভাত ডাল মানে কি? চিনি। তারপর আবার বিকেলে আবার কি কোনো ফল টল বা কোনো আবার সেই মুড়ি বিস্কিট খই মানে কি? চিনি। রাতে আবার রুটি ডাল ইত্যাদি মানে কি? চিনি। ঘুমানোর আগে দুধ মানে কি? চিনি। দেখেন সবাই কি ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটা চিনি বেশি রুগীকে 6 বেলা চিনি খাওয়াচ্ছে, 250 গ্রাম কার্বোহাইড্রেট দিতেছে একটা চিনি বেশি রুগীকে, তাহলে এই রুগী জীবনে ভালো হবে? তাহলে দেখেন ওর ডায়াবেটিস হয়েছে কেন? কোষে ওভারলোড আছে। এখন ডাক্তার তাকে বললো তুমি 6 বেলা চিনি খাও, তো খাইছে, তারপরে ওষুধ দিছে অথবা ইনসুলিন দিছে, এখন এই রক্তের চিনি কোষে জোর করে ঢুকাইছে, তাহলে কোষের ওভারলোড বাড়লো নাকি কমলো? তাহলে রুগী আরো বড় রুগী হলো কি হলো না? তো এইভাবে চিকিৎসা করতে করতে আর ওষুধ বাড়ে, সমস্যা বাড়ে, স্মৃতিভ্রষ্টতা বাড়ে, বুঝতে পারবে, শক্তি কমে, প্রেশার বাড়ে, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, হার্ট অ্যাটাক হয়, রিং লাগে, ব্লক হয়, ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, পা কাটে, আঙ্গুল কাটে, নার্ভ ড্যামেজ হয়, মাজার ব্যথা হয়, গিরা ব্যথা হয়, কি হয় না? ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, কি হয় না? মানুষের নামে মিথ্যা রটনা করাও তার হক নষ্ট হয়, তার নামে গীবত করা, তার নামে মিথ্যা প্ররোচনা মানে প্রচারণা, সব কিছুই হক নষ্ট। আমার হক নষ্ট হচ্ছে, আমি যা করিনি সেটা আমার নামে বলে বেড়াচ্ছে, আমি যে দোষে দোষী না সেটাতে আমাকে দোষ দেওয়া হচ্ছে, আমার প্রতি দোষ আরোপ করা হচ্ছে, আমরা মানুষের কল্যাণে কাজ করছি, আমার প্রতি আরোপ করা হচ্ছে মিথ্যা। তাহলে এটা কি আমার অধিকার হরণ নয়? এটা কি এটার জন্য তাদের জবাবদিহি করতে হবে না? আমার নামে মিথ্যা ওষুধ বেচতেছে, মিথ্যা প্রচার করতেছে, মিথ্যা এআই ভিডিও বানাচ্ছে, মাকা ফল বানাচ্ছে, মাকাল ফল হইতে আছে, হ্যাঁ, এগুলো কি ভুয়া নয়? এগুলা কি মিথ্যা নয়? হ্যাঁ, মাকা তো এইটা অরিজিনাল মাকা, এই যে এটা এরা ফেক ভিডিও তৈরি করছে, ফেক তৈরি করছে, সব ভরে ফেলছে। হ্যাঁ, অথচ আমরা আমাদের মাকা কাউকেই দেইনি, শুধু আমরাই এটা। এবং এটা কয়দিন ছিল না, হায় রে আপনাদের কান্নাকাটি দেখেছি তো আমরা। হ্যাঁ, কল সেন্টার, স্যার এটা কবে আসবে? হ্যাঁ, ওই যে এখানে আইসা বলে স্যার আইসা সব কান্দে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল হয়েছে। তো এই যে এটা, হ্যাঁ, তা এখন কথা হলো এই অর্গানিক প্রোডাক্ট সবসময় পাওয়া যায় না, তো এই জন্যে মাঝে মাঝে ঘাটতি থাকে, মাঝে মাঝে বিশ্বের পরিস্থিতি চেঞ্জ হয়, যুদ্ধ লেগে যায়, জাহাজ বন্ধ থাকে, হ্যাঁ, কোনো শিপিং হয় না, তারপর তেলের দাম বেড়ে যায়, ডলারের দাম বেড়ে যায়, ডলার ক্রাইসিস হয়, এলসি করা যায় না, কখনো ফসল নষ্ট হয়, কত কি। তো এই জন্যে সুস্থ থাকাটা বড়ই কষ্ট, ডিফিকাল্ট, বুঝলেন? তাহলে ডায়াবেটিসের জন্য কোষ খালি করতে হবে, তারপর আমরা ভিটামিন ডির জন্য সূর্যের আলো যেতে হবে, তাহলে হোমায়ার দিয়ে কোষের ওভারলোড বোঝা যায়। তাহলে হোমায়ার 1 থাকা মানে কি? ভালো। তাহলে যাদের হোমায়ার বেশি তাদের কমায় 1-এ নিয়ে আসতে হবে, তারপর টিজিএইচডিএল রেশিও 2-এর নিচে নিয়ে আসতে হবে, সিআরপি 3-এর নিচে নিয়ে আসতে হবে, ইনসুলিন 4-5, সুগার 5-6, ভিটামিন ডি 90-100। ইনশাল্লাহ পারবো না? আমরা পারবো। আর আমাদের ডাক্তার আপনাকে হেল্প করবে, পুষ্টিবিদ আপনাকে হেল্প করবে, হেলথ কোচ বাসায় গেলে ফোন করে খোঁজ খবর নেবে, আর এরা প্র্যাকটিক্যালি ব্যায়াম শেখাবে, শ্বাসের ব্যায়াম বা যে ব্যায়াম আপনার দরকার। আপনাদের কাজ হচ্ছে নিয়মিত বিরতিতে এখানে আসা, ফলো আপ ছাড়া কিচ্ছু হবে না, ফলো আপ ছাড়া কিচ্ছু হবে না। আপনি 1 মাস পরে আবার আসেন, 1 মাস পরে আবার আসেন, বা 2 মাস পরে বা 3 মাস পরে আসেন, ভালো হওয়ার পরেও আসেন, ভালো হওয়ার পরেও আসেন, তবে ভালো হয়ে গেলে 6 মাস পরে আসেন। আমার কথা বুঝতে পারছেন? ভালো হয়ে গেলে 6 মাস পরে আসেন, কিন্তু আসেন না, আসলে দেখবেন আবার ওই যে বললাম সবাইকে উন্নতির চেষ্টা করতে হবে। তা আমি দেখেছি যারা ভিডিও দেখা ছেড়ে দিয়েছে তাদের অবনতি হয়েছে, যারা এখানে আসা ছেড়ে দিয়েছে তাদের অবনতি হয়েছে, যারা এমনও রোগী আছে আজকে হয়তো দেখবো 1 বছর পরে এসেছে, তবে সে ভালো নাই, এখন আবার নষ্ট হয়ে নিয়ম থেকে বের হয়ে যেয়ে তারপর আবার ক্ষতিগ্রস্ত হয়ে এসেছে। কিন্তু যারা নিয়মিত আসছে তাদেরকে আমরা যেহেতু দেখছি, তারও একটা আছে যে আমি তো 3 মাস পরে যাইতে হবে, আমার তো 1 মাস পরে যাইতে হবে, তো বলবোটা কি? আমার কথা বুঝতে পারছেন? আমি বলবো কি, যারা রেগুলার ক্লাসে আছে ওরা তো সহজে ফেল করে না, যারা নিয়মিত ক্লাস করে তারা কিন্তু সহজে ফেল করে না, কারণ ওদের একটা টার্গেট থাকে, স্যার ক্লাসে পড়া জিজ্ঞেস করবে, হ্যাঁ আমাকে এই পাঠ্য দিয়েছে, এটাকে আমি পূরণ করবো। তো প্রতিদিন যদি সে ছোট ছোট করে এইটুক পড়ে যায়, তাহলে পরীক্ষার আগে তার ওভারলোড হয় না। পরীক্ষার আগে ওভারলোড হয় যারা সারা বছর পড়াশোনা করে না তাদের। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।